Hello friends, welcome to our official YouTube channel of Agate নৈহাটি। আজ থেকে আমরা স্টার্ট করব জেনারেল স্টাডিজের নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান। তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ তারা নিশ্চয়ই এটা জানো যে যে কোনো পরীক্ষা, সারা ভারতবর্ষব্যাপী যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ভারতীয় সংবিধানের কতটা গুরুত্ব থাকে কোয়েশ্চেন পেপারে। মানে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার তুমি যদি দেখো জেনারেল স্টাডিজ থেকে, যদি 10টা কোয়েশ্চেন এসে থাকে, অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোয়েশ্চেন তো ভারতীয় সংবিধান থেকে আসবেই। তাই পরীক্ষাপত্রের নিরিখে দেখতে গেলে এই পোর্শনটা জেনারেল স্টাডিজের খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজ থেকে বাংলায় প্রত্যেকটা জিনিস, ভারতীয় সংবিধানের জিনিস জানবো এবং পরীক্ষার প্রশ্ন আলোচনা সবই স্টার্ট করব। ওকে, বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি আস্তে আস্তে। দেখো, প্রথমেই আমরা একটা সিলেবাসের ওভারভিউ নিয়ে নিই। এটা একটা জেনারেল সিলেবাসের ওভারভিউ দিচ্ছি, যে মোটামুটি সমস্ত সারা ভারতবর্ষব্যাপী যেসব সরকারি চাকরির পরীক্ষা হয় তার সংবিধানের সিলেবাসটা কি, ইন্ডিয়ান পলিটির সিলেবাসটা কীরকম থাকে। আমরা সিলেবাসটাকে জেনারেলি 3টে পোর্শনে ভাগ করেছি। একটা হচ্ছে বিফোর দ্য এস্টাবলিশমেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল তার আগে, মানে যখন ব্রিটিশরা আমাদের দেশ চালাচ্ছিল, তারাও কিছু নিয়ম বা রেগুলেশনের মাধ্যমেই চালাচ্ছিল। তো সেই সকল নিয়মগুলো কি কি ছিল এবং আমাদের ভারতে কিভাবে সেইগুলো কার্য মানে বলবৎ হতো এবং কিভাবে দেশ চলতো, সেই সকল নিয়মগুলো নিয়ে ওই পোর্শনটায় আলোচনা করা হয়েছে। এদের মধ্যে কি থাকছে, যে রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের, পিটের ভারত শাসন আইন 1784 সালের, 4টে চার্টার অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই অ্যাক্টগুলো একে একে আমাদের সমাজ সংস্করণ এবং শিক্ষা সংস্করণ, এইসব আইনগুলো ব্রিটিশ সরকার তখন এনেছিল, ভারতে বলবৎ করেছিল। তো সেই আইনগুলোর ওপর ভিত্তি করেই তখন আমাদের দেশ চলছিল। তার পরবর্তী সময়ে 1934-35 সাল নাগাদ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয় এবং 1946 সাল নাগাদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হওয়ার পর তখন কি হতো, তার দায়িত্ব ছিল সারা ভারতের জন্য একটা সংবিধান তৈরি করা। সেটা 1946 থেকে 1950 সালের 26শে জানুয়ারি, এই সময়টাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পিরিয়ড হিসেবে আমরা ধরতে পারি। কারণ 1950 সালের 26শে জানুয়ারি আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের যে সংবিধান তৈরি করে সেটা এনাক্টমেন্ট হয় বা কার্যকর হয়। তো সেই দিনের পর থেকে আমরা একটা নতুন ভারতকে সার্বভৌম দেশ হিসেবে পাই। তো থার্ড পার্টে আমরা সেই জিনিসগুলো জানবো, যে সংবিধান এনাক্টমেন্ট হওয়ার পর ওই সংবিধানে কী কী লেখা আছে, আমাদের দেশ কিভাবে চালন করা হবে। ওকে, তো আমরা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হওয়ার আগের যে পোর্শনটা আছে, মানে ব্রিটিশরা যখন ভারতে ছিল সেই পোর্শনটা কিছুদিন পরে স্টার্ট করব। তার একটাই উদ্দেশ্য, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গঠন হলো এবং তার পরবর্তী সময়ের এই যে পোর্শনটা আছে, এখান থেকে পরীক্ষার কোয়েশ্চেনগুলো একটু বেশি আসে। সেই জন্য আমরা প্রথম দিকে ওই পোর্শনটা একটু পড়ে নেবো, যাতে আপকামিং এক্সামগুলোতে আমাদের একটু সুবিধা হয়। আর তার কিছুদিন আমাদের চ্যাপ্টার এগিয়ে যাওয়ার পরে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হওয়ার আগে যে নিয়মগুলো ছিল, এই রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, এইগুলো কী ছিল, কিভাবে কাজ করতো, এইগুলো সম্পর্কে জানবো। চলো আস্তে আস্তে আমরা চ্যাপ্টারের দিকে যাই। ফার্স্টেই যখন আসছি, যে ফ্রেমিং অফ কনস্টিটিউশন বা আমাদের যে কনস্টিটিউশন তৈরি হলো কিভাবে হলো, সেই সম্পর্কে কিছু বলা যাক। দেখো, 1934 সাল নাগাদ একজন ভদ্রলোক ছিলেন, তার নাম এম.এন. রয় বা মানবেন্দ্র রয়। তিনি প্রথম একটা আইডিয়া দেন যে আমাদের দেশের একটা কনস্টিটিউশন থাকা দরকার। মানে একটা আইডিয়া, যে কনস্টিটিউশন যে দেশের জন্য একটা থাকা দরকার, এই যে আইডিয়াটা, এটা ফার্স্ট দিয়েছিলেন এম.এন. রয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নামটা মাথায় রাখবে, এম.এন. রয়। এই ভদ্রলোক ফার্স্ট কনস্টিটিউশনের আইডিয়া দেন 1934 সালে। সালটাও মাথায় রাখবে, এর থেকে কোয়েশ্চেন আসে। এরপরে 1935 সাল নাগাদ জাতীয় কংগ্রেস তার লখনৌ অধিবেশনে
অফিসিয়ালি ঘোষণা করে যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হোক। এবং পরবর্তীকালে ক্যাবিনেট মিশন প্ল্যান যখন আসে 1946 সালে, তখন ওই ক্যাবিনেট মিশন প্ল্যানের ওপর ভিত্তি করে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়। ওকে, তা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন গঠন করা হয় তো তারা কাজ শুরু করে। তো তাদের এই কাজটা মানে তাদের কাজ কী ছিল? কনস্টিটিউশন তৈরি করা। তাদের এই কাজটা করতে প্রায় 3 বছরের কাছে সময় লেগে যায়। কত? 2 বছর 11 মাস 18 দিন, কোনো কোনো বইয়ে 17 দিনও লেখা থাকে। অপশান বুঝে উত্তর করবে। এর মধ্যে প্রায় 11খানা সেশন হয়েছিল। ওকে, এই সেশনের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের কনস্টিটিউশনটা ফ্রেম করে বা তৈরি করে। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন প্রথম গঠন করা হয় তো এর মধ্যে কারা কারা ছিল, কোন কোন মেম্বার ছিল সেটা একবার দেখে নেওয়া যাক, বা কতজন মেম্বার ছিল। সারা ভারতের নিরিখে যদি দেখা যায় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রথম যখন গঠন হয় তখন 389 জন মেম্বার ছিল। ওকে, 389 জন মেম্বারের মধ্যে 292 জন মেম্বার ছিল যে ব্রিটিশ শাসনকালে যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলো ছিল, মানে ব্রিটিশ রাজ্যের অন্তর্গত যেসব প্রভিন্সগুলো ছিল সেগুলোর থেকে 292 জন ইলেকটেড মেম্বার ছিল। এরা কিন্তু ইলেকটেড। ওকে, আর ছিল 93 জন মানে 93 জন মেম্বার ছিল প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট কোনগুলো? যে সকল স্টেটগুলোর নিজস্ব রাজা থাকতো, তারা ব্রিটিশ সরকারের অধীনে আসতো না, ব্রিটিশ সরকারকে তারা কর দিত এবং তাদের যে রাজা থাকতো সেই রাজা নিজের মতো করে শাসন চালাতো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, তোমরা লাগান সিনেমাটা নিশ্চয়ই দেখেছো অনেকেই। তো ওই সিনেমায় যে রাজা ছিল ওই রাজাটা অ্যাকচুয়ালি প্রিন্সলি স্টেটকে রিপ্রেজেন্ট করছিল, প্রিন্সলি স্টেটের একজন রাজা। তো এই প্রিন্সলি স্টেটের 93 জন মেম্বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিল। আর 4টে মেম্বার ছিল, সেটা হচ্ছে 4টে প্রভিন্স ছিল ব্রিটিশ সরকারের আন্ডারে, সেটা হচ্ছে দিল্লি, আজমির, মারওয়ার আর বালুচিস্তান, আর একটা ছিল কুর্গ। এই 4টে প্রভিন্স, 93টা প্রিন্সলি স্টেট, 292টা ইলেক্টেড ছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে। এই সব মিলিয়ে 389 বা 389 জন মিলে তৈরি হয়েছিল আমাদের প্রথম গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, এরপর যখন মাউন্টব্যাটেন প্ল্যান আসে জুন মাসের 3 তারিখে 1947 সালে, তখন কি হয়? পাকিস্তান আর ভারত ভাগ হয়ে যাবে এইটা সিদ্ধান্ত নেওয়া হয়। তখন যারা মুসলিম লীগের আন্ডারে যেসব এই ব্রিটিশ প্রভিন্সগুলো ছিল বা প্রিন্সলি স্টেটগুলো ছিল তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার ফলে বেরিয়ে যখন আসে তখন মেম্বার সংখ্যা কমে যায় 389 থেকে, সেটা তখন কমে এসে দাঁড়ায় 299টা। এদের পার্ট কী কী ছিল? পার্টটা আমি পরে বলছি। প্রসঙ্গত বলে রাখি যে এই যে মেম্বারগুলো ইলেক্টেড হচ্ছে তা প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ পপুলেশনের জনসংখ্যার জন্য একজন করে মেম্বার সিলেক্ট করা হতো। আর তখন যে সিটগুলো অ্যালোকেট করা হতো প্রত্যেকটা প্রভিন্সের জন্য, সেটা ডিস্ট্রিবিউট ছিল 3টে জাতির মধ্যে বা 3টে কমিউনিটির মধ্যে। কি কি কমিউনিটি? একটা ছিল মুসলিম, একটা শিখ, আর একটা ছিল জেনারেল কমিউনিটি। ওকে, এবার যে এই ইলেক্টেড মেম্বার যারা ছিল তারা তো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড হয়ে এলো, আর একটা ছিল প্রিন্সলি স্টেট থেকে তারা নমিনেটেড হয়ে আসছে। তাহলে এটা নিশ্চয়ই পরিষ্কার এখান থেকে বুঝতে পারছো যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেটা ছিল পার্টলি নমিনেটেড অ্যান্ড পার্টলি ইলেক্টেড। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নেচার কীরকম ছিল? নেচার কিন্তু অবশ্যই পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড, কারণ কিছু নমিনেটেড মেম্বারও থাকতো, কিছু ইলেক্টেড মেম্বারও এখানে থাকতো। ওকে, এরপরে আসি যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হলো তার কাজ কি ছিল? তার কাজ, এদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং হয় 1946 সালের 9 ডিসেম্বর, 9 তারিখে ডিসেম্বরের এদের ফার্স্ট মিটিং বসে। এবার ফার্স্ট যখন মিটিং বসে, মিটিংয়ের একজন প্রিজাইডিং অফিসার দরকার, কারণ মিটিংটাকে কে সম্পাদনা করবে। তো ফ্রেঞ্চ নিয়ম অনুসারে ওই সময় যে
সবথেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা অভিজ্ঞতায় যে সবথেকে ভালো তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হলো। সেটা ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। একমাত্র ওই একদিনের জন্যই উনি প্রেসিডেন্ট ছিলেন। তারপরে যখন 11ই ডিসেম্বর 1946 সালে আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং বসলো, সেদিনকে ইলেকশন হলো। ইলেকশন হয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হলেন এবং এইচ.সি. মুখার্জি তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন। ওকে, আরেকজন ভদ্রলোক ছিলেন, তার নাম হলো বি.এন. রাও। তিনি কি ছিলেন? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। ওকে, এইখানে এই নামটা খুব গুলিয়ে যায়। আগের একটা নাম বলেছিলাম এম.এন. রয়, এম.এন. রয়, আর এনার নাম হচ্ছে বি.এন. রাও। ওকে, এটা গুলিয়ে ফেলো না। বি.এন. রাও হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, আর এম.এন. রয় তিনি আইডিয়া দিয়েছিলেন ফার্স্ট যে ভারতের একটা কনস্টিটিউশন থাকা দরকার। আর একটা প্রসঙ্গত বলে রাখি যে এই যে এম.এন. রয়, এনাকে এ পায়োনিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া বলা হয়। তার কারণ ভারতের যে কমিউনিস্ট মুভমেন্ট ফার্স্ট স্টার্ট করেছিলেন এই মানবেন্দ্র রয় বা এম.এন. রয়, এই ভদ্রলোক। ওকে, এরপরে 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজলিউশন বলে একটা রেজলিউশন পাস করেন। এই রেজলিউশনটার জিনিসটা কি, যে এখানে ফান্ডামেন্টালস অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশনাল স্ট্রাকচার ছিল, মানে আমাদের কনস্টিটিউশনের ফিলোসফি বা দর্শন কীরকম হবে বা তার ফান্ডামেন্টাল স্ট্রাকচার কীরকম হবে সেই নিয়ে ওই অবজেক্টিভ রেজলিউশনটা ছিল। তারপরে 22শে জানুয়ারি, পরের বছরই 22শে জানুয়ারি 1947 সালে এই যে অবজেক্টিভ রেজলিউশন, এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড হয়। এবং পরবর্তীকালে আমরা যে এখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেখি বা প্রিয়াম্বেল দেখি, সেটা ওই অবজেক্টিভ রেজলিউশন থেকেই আসে। ওকে, এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল হিসেবে এখন দেখা হয়। এরপরে আসি যে এই যে 1947 সালে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এসেছিল, তাতে কি কি চেঞ্জ এসেছিল, কি এসেছিল যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হয়েছে সেটাকে একটা ফুললি সভারিজেন বডি বা সার্বভৌম স্ট্রাকচারে অধিকার দেওয়া হয়। এটার সুবিধা কি হলো বা এটার মানে কি হলো, যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ভারতের জন্য সংবিধান তৈরি করছে, তার সম্পূর্ণ অধিকার আছে ব্রিটিশরা যে আগে আইনগুলো প্রণয়ন করেছিল তার থেকে কিছু নিতেও সে পারে, বা সেখান থেকে মডিফাই করে নিজের মতো বা আমাদের দেশের জন্য উপযুক্ত সেরকম মডিফাই করে সে বানাতে পারে আমাদের নতুন নিয়ম। এটা তার সার্বভৌম ক্ষমতা ছিল। এইখানে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এদের দুটো ফাংশন ছিল মেনলি। কি ফাংশন ছিল, যে একটা এরা লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করত। লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করতে এর মানে হচ্ছে আমাদের দেশের জন্য আইন প্রণয়ন করত। ওকে, এই আর একটা কি কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে কাজ করতো, মানে আমাদের দেশের যে সংবিধান তৈরি হচ্ছে সেই সংবিধান তৈরিতেও এরা সাহায্য করতো। মানে এদের দুটো কাজ ছিল, একটা দেশের জন্য আইন তৈরি করা আর একটা সংবিধান রচনা করা। তো এই যে আইন যখন তৈরি করছে বা লেজিসলেটিভ বডি হিসেবে যখন কাজ করছে, তখন তার চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভলাঙ্কার, আর কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে যখন কাজ করতো তখন তার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন খুব আসে। এবার আসি যে মাউন্টব্যাটেন প্ল্যান যখন গৃহীত হলো জুন মাসের 3 তারিখে 1947 সালে, তখন মুসলিম লীগ যারা পাকিস্তানে যেতে চায় বা পাকিস্তানে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছিল, তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে তাদের মেম্বারশিপ উঠিয়ে নিল। এই মেম্বারশিপ উঠিয়ে নেওয়ার ফলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংখ্যা অনেক কমে গেল। আগে কত ছিল? 389টা, আর এখন হলো 299টা। এইবার যে ইন্ডিয়ান প্রভিন্স, সেটা আগে কতগুলো ছিল? যে 296টা। দেখো 292টা ছিল হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড হয়েছিল 292, আর 4টে ছিল হচ্ছে ওই কমিশনার প্রভিন্স, তাহলে 296টা হচ্ছে টোটাল প্রভিন্স ছিল। তাহলে 296 থেকে এটা রিডিউস হয়ে 229 হয়ে যায়, 229 হয়ে যায়।
ওকে। আর প্রিন্সলি স্টেট কতগুলো ছিল, 93টা ছিল, সেখান থেকে 70-এ চলে আসে। এই সংখ্যাটা একটু মাথায় রাখবে, এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন অনেক দেয়। ওকে। এরপরে আসি যে এই তো সংবিধান গঠন তো ছিল একটা প্রধান কাজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এছাড়াও আরও কিছু কিছু ছোট ছোট কাজ করেছিল। সেটা হচ্ছে ভারতের কমনওয়েলথে মেম্বারশিপটা পাকা করেছিল। ওকে, 1949 সালের মে মাস নাগাদ। এছাড়া কি ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা অ্যাডপ্ট করেছিল, তার যে কাঠামোটা সেটা অ্যাডপ্ট করেছিল 22শে জুলাই 1947 সালে। এই ডেটটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন আসেই। অ্যাডপ্ট করেছিল ভারতের ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং কবে? 24শে জানুয়ারি 1950, দুটোই। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ভারতের ন্যাশনাল অ্যানথেম কোনটা, ন্যাশনাল সং কোনটা। ওকে, দুটো কিন্তু আলাদা এবং এটা থেকেও কোয়েশ্চেন আসে। আর কি করেছিল যে রাজেন্দ্র প্রসাদ আমাদের ভারতের ফার্স্ট প্রেসিডেন্ট, তাকে ইলেক্ট করেছিল। সেটাও কবে? 1950 সালে 24শে জানুয়ারি। ওকে, এগুলো ছিল তার আর মানে আদার্স কাজ। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা পারলে টুকে রাখবে, কারণ এই ডেটগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে। এরপরে আসি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন কাজ করছিল, এবার 299 জনের একটা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবারে 299 জন নিশ্চয়ই একই কাজ করবে না, কাজ ভাগ করে দেওয়া হতো। এই ভাগ করে দেওয়া হতো, বিভিন্ন কমিটিতে ভাগ করে দেওয়া হতো। কিছু ইম্পর্টেন্ট কমিটি এবং তাদের কমিটির চেয়ারম্যানের কথা এখানে বলবো, তার থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসে। সমস্ত কমিটির নাম মুখস্থ করার দরকার নেই, কারণ সবগুলো কোয়েশ্চেনে আসে না, কিছু ইম্পর্টেন্টগুলোই আসে। যেমন রাজেন্দ্র প্রসাদ কোন কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? এক ছিল স্টিয়ারিং কমিটি, ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলোর চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে আসি জওহরলাল নেহেরু, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেটস কমিটি, এগুলোর চেয়ারম্যান ছিলেন ডক্টর জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। বল্লভভাই প্যাটেল চেয়ারম্যান ছিলেন অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুড এরিয়াস। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইনি ছিলেন বি.আর. আম্বেদকর। এখান থেকে কোয়েশ্চেন তো একটা আসেই, এইটা খুব ভালো করে মাথায় রাখবে যে আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে। এরপরে পত্তবী সীতারামাইয়া হাউজিং কমিটির চেয়ারম্যান ছিলেন। জি.ভি. মাভালাঙ্কর ছিলেন কমিটি অন দ্য ফাংশনস অ্যান্ড অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এইচ.সি. মুখার্জি ছিলেন মাইনরিটিস সাব কমিটির চেয়ারম্যান। জে.বি. কৃপালিনী ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি। গোপীনাথ বারদলি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াস অ্যান্ড আসাম এক্সক্লুড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস সাব কমিটি, এগুলো চেয়ারম্যান ছিলেন। ওকে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্কেডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন এটাতে মোট 8টা স্কেডিউল ছিল। আর এখন আছে মোট 12টা স্কেডিউল। প্রথমে ছিল 8টা, এখন বেড়ে হয়েছে 12টা স্কেডিউল। এটা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আছে। স্কেডিউলসগুলোর কোন স্কেডিউলে কি আছে সেগুলোও খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন আসে। ওকে, দেখি আমরা। ফার্স্ট বলছে যে ফার্স্ট স্কেডিউলে আছে লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তারপরে স্কেডিউলের বাংলা হচ্ছে তপশিল, এটা বলে রাখি, কারণ বাংলা ভার্সানে কোয়েশ্চেন আসলে তা নাহলে গুলিয়ে যায়। সেকেন্ড স্কেডিউলে থাকে হচ্ছে স্যালারি অফ প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাজেস, জাজেস অফ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অ্যান্ড ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা কোয়েশ্চেন আসে যে অ্যাটর্নি জেনারেল, আমাদের যে হাইয়েস্ট ল অফিসার, অ্যাটর্নি জেনারেল, তার নাম কিন্তু এখানে নেই। একটা কোয়েশ্চেন এখানে আসে যে ধরো 4টে অপশান তোমাকে দিয়ে দিল যে প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড অ্যাটর্নি জেনারেল, এদের চারজনের মধ্যে কার স্যালারি সেকেন্ড স্কেডিউলে বলা হয়নি। এইটা মাথায় রাখবে, অ্যাটর্নি জেনারেলের কথা কিন্তু সেকেন্ড স্কেডিউলে বলা হয়নি।
থার্ড স্কেডিউলে বলা আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, মানে প্রত্যেকটা আমাদের যে মন্ত্রী বলো, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা চিফ জাস্টিস, তারাই যখন তার পদে প্রথম অ্যাপয়েন্ট করা হয়, তারা শপথ বাক্য পাঠ করে। এই শপথ বাক্য পাঠের কথাটা লেখা আছে থার্ড স্কেডিউলে। এরপরে আসি ফোর্থ স্কেডিউল। ফোর্থ স্কেডিউলে বলা আছে অ্যালোকেট সিট ফর ইচ স্টেট অফ ইন্ডিয়া ইন রাজ্যসভা। রাজ্যসভায় কোন স্টেট থেকে কতজনের সিট থাকবে সেটা বলা আছে ফোর্থ স্কেডিউলে। এরপরে ফিফথ স্কেডিউল আছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইব। শিডিউলস এরিয়া এবং ট্রাইবদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই কন্ট্রোলের বিষয়টা আছে ফিফথ স্কেডিউলে। এরপর সিক্স স্কেডিউল, সেখানে আছে যে প্রভিশন ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস। 5টা স্টেট আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর অরুণাচল প্রদেশ। এই 5টা ট্রাইবাল এরিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক কাজকর্মের যে প্রভিশন, সেটা সিক্স স্কেডিউলে আছে। সেভেন স্কেডিউল, এখানে কি আছে, 3টে লিস্টের কথা বলা আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। 3টে লিস্ট কি, আমাদের ইউনিয়ন লিস্টে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল হয়। যেমন ধরো মিনিস্ট্রি অফ ডিফেন্স বা মিনিস্ট্রি অফ ফিনান্স, এই যে টাকা পয়সার ব্যাপার বা ডিফেন্সের ব্যাপার, এগুলো পুরো কন্ট্রোল থাকে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এইটা হচ্ছে ইউনিয়ন লিস্টের জিনিস। আবার ধরো স্টেট লিস্টে, যেমন পুলিশ ব্যবস্থা, এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে থাকে, তাই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি স্টেট লিস্টের আন্ডারে পড়ে। আবার যদি আমরা বলি যে বন দপ্তর বা শিক্ষা দপ্তর, এগুলো হচ্ছে কনকারেন্ট লিস্টে পড়ে। তার মানে হচ্ছে যে ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনাই হস্তক্ষেপ করতে পারে এই সমস্ত দপ্তরগুলোর ওপরে। ওকে, এইট স্কেডিউলস। এইট স্কেডিউলে কি আছে, আমাদের দেশে যে 22টা রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ আছে সেই সম্পর্কে এখানে বলা আছে। কটা ল্যাঙ্গুয়েজ? 22টা ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কোয়েশ্চেনে আসে। এবং এইট স্কেডিউল, কোন স্কেডিউলটাও জানতে চাই, কটা ল্যাঙ্গুয়েজ রেকগনাইজড আছে সেটাও জানতে চাই। এবার আসি নাইন্থ স্কেডিউলে। নাইন্থ স্কেডিউল কি আছে, যে কন্টেন্টস অ্যাক্টস অর্ডারস রিলেটেড টু ল্যান্ড টেনিওর, ল্যান্ডস ট্যাক্স, রেলওয়ে, ইন্ডাস্ট্রিজ, এগুলো মানে ট্যাক্স বা কোনো জমিনদারি সিস্টেমের যে ট্যাক্সগুলো, এইগুলো আছে হচ্ছে নাইন্থ স্কেডিউলে। এরপরে টেন্থ স্কেডিউল। টেন্থ স্কেডিউল হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। আর 11th স্কেডিউল আর 12th স্কেডিউল, এই দুটো খুব ইম্পর্টেন্ট। 73rd অ্যামেন্ডমেন্ট আর 74th অ্যামেন্ডমেন্টে হয়েছিল এটা 1992-তে। কি আছে 11th স্কেডিউলে, যে প্রভিশনস ফর পঞ্চায়েতি রাজ সিস্টেম, আর 12th স্কেডিউলে আছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রভিশন। এই দুটো পরীক্ষায় বারংবার আসে, যে পঞ্চায়েতি রাজ সিস্টেম কোন স্কেডিউলে আছে আর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রভিশন কোন স্কেডিউলে আছে। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখবে। এরপরে আসি হচ্ছে পার্টস অফ কনস্টিটিউশন। প্রত্যেকটা পার্ট যখন আমরা ডিটেলে পড়ব, তখন আর্টিকেলগুলো আমরা তখন ডিটেলে পড়ব। এখন জাস্ট কোন পার্টে কী কী আছে সেটা একবার ওভারভিউ নিয়ে রাখা ভালো, এবং প্রত্যেকটা পার্ট ডিটেলে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরও ভালোভাবে পড়ব এবং জানব। ফার্স্ট পার্টে আছে হচ্ছে প্রত্যেকটা স্টেট অ্যাডমিশন এস্টাবলিশমেন্ট, তার ফরমেশন, তার বাউন্ডারি কিভাবে সিলেক্ট করব, এইগুলো নিয়ে আলোচনা করা আছে। সেকেন্ড পার্টে কি আছে, সিটিজেনশিপ নিয়ে বলা আছে। সিটিজেনশিপ মানে নাগরিকত্ব। আমাদের ভারতবর্ষে থাকতে গেলে নাগরিকত্ব কিভাবে পায়, অন্য দেশে চলে গেলে নাগরিকত্ব যে নষ্ট হয়ে যায়, বা অন্য দেশ থেকে কেউ এলে আমাদের দেশে তার নাগরিকত্ব কিভাবে দেওয়া হয়, সেই সব নিয়ে আলোচনা করা আছে। পার্ট 3-তে কি আছে, ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের মৌলিক যে অধিকার সেগুলো নিয়ে বলা আছে। পার্ট 4-এ আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে একটা স্টেট চালানোর জন্য কি কি প্রিন্সিপাল নেওয়া উচিত স্টেটের ভালোর জন্য, সেই টাইপের কিছু প্রিন্সিপাল এখানে আছে। পার্ট 5-এ বলছে গভর্নমেন্ট অ্যাট ইউনিয়ন লেভেল। ইউনিয়ন লেভেল মানে যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমাদের যে প্রাইম মিনিস্টার আছে, এই ইউনিয়ন লেভেলে যে সমস্ত গভর্নমেন্ট পার্সোনাল আছে, তারা কিভাবে তাদের অ্যাপয়েন্ট করা হবে, তাদের কি কি কাজ, তাদের স্যালারি কত, কিভাবে ইমপিচমেন্ট করা হবে, যাবতীয় জিনিসগুলো পার্ট 5-এ আছে।
পার্ট 6-এ সেই একই জিনিসগুলো স্টেট লেভেলের পার্সোনালদের ওপর আছে, মানে ধরো চিফ মিনিস্টার, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিভিন্ন মিনিস্টার, এদের যে কাজ, তার টেনিওর কতটা, তাদের যোগ্যতা কী, সমস্ত কিছু ডিটেলে পার্ট 6-এ বর্ণনা করা আছে। পার্ট 7-এ কী দেওয়া আছে, যে ডিলস উইথ স্টেট ফার্স্ট শিডিউল অ্যান্ড রিপিল ইন 7th অ্যামেন্ডমেন্ট ইন 1956। স্টেটের কিছু জিনিস নিয়ে এগুলো ডিল করছে। পার্ট 8-এ আছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরির অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বলা আছে। পার্ট 9-এ জেনারেলি দুটো অংশ আছে, একটা শিডিউল 11 যেটা পঞ্চায়েতি রাজ নিয়ে বলা আছে, আর একটা হচ্ছে সেকেন্ড পার্টে শিডিউল 12 বা মিউনিসিপ্যালিটি রিলেটেড কিছু জিনিস এখানে বলা আছে। পার্ট 10-এ শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াগুলো নিয়ে বলা আছে। পার্ট 11-এ আছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, বা স্টেট এবং ইউনিয়নের মধ্যে কীরকম সম্পর্ক হবে, কখন কার ভূমিকা কীরকম থাকবে, সেই সকল জিনিস নিয়ে পার্ট 11-এ ডিসকাস করা। পার্ট 12-এ আছে ফিনান্স ডিপার্টমেন্টের বিভিন্ন জিনিস, ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট, এই সমস্ত জিনিস নিয়ে পার্ট 12-এ আলোচনা। পার্ট 13 যদি আসি, ট্রেড কমার্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ভিতরে কিভাবে ট্রাভেল করবে, ব্যবসা বাণিজ্য, এই সকল জিনিস নিয়ে আলোচনা। পার্ট 14-এ আছে সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন স্টেটস, মানে পিএসসি বা ইউপিএসসি কিভাবে তাদের রিক্রুট করবে, বা ওই সমস্ত যে সকল ব্যুরোক্র্যাটগুলো রিক্রুট হয় তারা কিভাবে কাজ করবে, সেই সকল জিনিস নিয়ে আলোচনা করা। পার্ট 15 এটা হচ্ছে ইলেকশন এবং ইলেকশন কমিশন, মানে আমাদের যে নির্বাচন হয়, নির্বাচনের বিধি কিভাবে সম্পূর্ণ হবে, বা কোনো কমপ্লেন হলে তার সলিউশন কিভাবে হবে, সেই সকল জিনিস নিয়ে আলোচনা। এবার আসি পার্ট 16 নম্বর পার্টে, যে স্পেশাল প্রভিশন টু সার্টেন ক্লাসেস লাইক এসসি, এসটি, অ্যাংলো ইন্ডিয়ান, এদের জন্য যে স্পেশাল প্রভিশন বা স্পেশাল সুবিধাগুলো দেওয়া আছে সেগুলো এই পার্টে আছে। এরপর পার্ট 17 নম্বর পার্টে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 18 নম্বর পার্টে আছে এমার্জেন্সি প্রভিশন, এমার্জেন্সি প্রভিশনে ন্যাশনাল এমার্জেন্সি, ইকোনমিক এমার্জেন্সি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। পার্ট 19-এ আছে মিসলেনিয়াস প্রভিশন রিগার্ডিং এক্সেমশন অফ প্রেসিডেন্ট গভর্নর ফর ক্রিমিনাল প্রসিডিং, মানে কোনো প্রেসিডেন্ট বা গভর্নর যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা কোনো অসাংবিধানিক কাজের অ্যাক্টিভিটির মধ্যে জড়িত থাকে, তাহলে তার ইমপিচমেন্ট কিভাবে হবে, তার প্রসিডিং কী আছে, সেগুলো নিয়ে আলোচনা। 20 নম্বর পার্টে আছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, বা সংবিধান যে সংশোধন করা হয় সেইগুলো। আর পার্ট 21-এ ট্রানজিশনাল স্পেশাল প্রভিশন, কিছু স্পেশাল প্রভিশন দেওয়া আছে। কীরকম স্পেশাল প্রভিশন, যেমন ধরো যদি আমরা 369 নম্বর আর্টিকেলের কথা বলি, তাহলে যে গিভস দ্য টেম্পোরারি পাওয়ার্স টু দ্য পার্লামেন্ট টু মেক লস ফর দ্য স্টেট লিস্ট, মানে আমরা তিনটে লিস্টের কথা জেনেছি, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট আর স্টেট লিস্ট। স্টেট লিস্টে তো জেনারেলি স্টেটের হাতে পুরো পাওয়ারটা থাকে, কিন্তু এখানে কিছু টেম্পোরারি প্রভিশন দেওয়া ছিল 369 নম্বর আর্টিকেলে, যে পার্লামেন্ট চাইলে স্টেট লিস্টের কিছু চেঞ্জ করতে পারে। তারপরে 370 নম্বর আর্টিকেলে জম্মু কাশ্মীরের জন্য কিছু স্পেশাল প্রভিশন দেওয়া ছিল, কিন্তু এখন সেটা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। তারপরে পার্ট 22-এ যদি আসি, সেখানে কিছু কমেন্সমেন্ট অ্যান্ড রিপিল অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের এই জিনিসগুলো কবে থেকে কমেন্স করা হবে সেই সব নিয়ে এই পার্টে আলোচনা করা হয়েছে। এরপরে আসা যায় যে প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, বা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এটা হচ্ছে প্রিএম্বল কী জিনিস, আমরা একটা প্রিফিস অফ দ্য কনস্টিটিউশন, যেটা কিনা ইন্টারপ্রেট করে যে কনস্টিটিউশন কোন স্পিরিটের ওপর বেস করে তৈরি, মানে কনস্টিটিউশনের অ্যাকচুয়ালি ফিলোসফিটা কী, বা এই কনস্টিটিউশন কোন ফান্ডামেন্টাল স্ট্রাকচারের ওপর বেস করে তৈরি, এইগুলো আলোচনা করা হয়েছে প্রিএম্বলের মধ্যে। এই প্রিএম্বল কোথা থেকে তৈরি হয়, অ্যাকচুয়ালি
সেই একটু আগেই আমি বলেছি যে পণ্ডিত জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং বসে 1946 সালে, তখন অবজেক্টিভ রেজলিউশন বলে একটা রেজলিউশন পাস করেন এবং সেটাই পরবর্তীকালে প্রিএমবেল রূপে আমরা দেখতে পারি আমাদের কনস্টিটিউশনে। এটা কি করে? ইট কন্টেন্স দ্য সামারি অর এসেন্স অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের সামারি এটা, যে আমাদের কনস্টিটিউশন কীরকম সেটা প্রিএমবেল পড়লে অনেকটা বোঝা যায়। প্রথম যখন প্রিএমবেল এসছিল তখন কয়েকটা ওয়ার্ড ছিল না এর মধ্যে। 42তম অ্যামেন্ডমেন্ট যখন হয় 1976 সালে, এই 3টে ওয়ার্ড অ্যাড করা হয়। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় যদি মানে 100খানা পরীক্ষা যদি দেখা যায় যেখানে পলিটি থেকে কোয়েশ্চেন এসছে, তার মধ্যে 50 থেকে 60% পরীক্ষায় এই লাইনটা থেকে, এই থার্ড পয়েন্টটা থেকে কোয়েশ্চেন আসেই, যে 42তম অ্যামেন্ডমেন্টে 1976 সালে কোন 3টে ওয়ার্ড অ্যাড করা হয়। একটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই 3টে ওয়ার্ড নতুন অ্যাড করা হয়। কখনো কখনো এই অ্যামেন্ডমেন্টের নাম্বারটা জানতে চায়, কখনো কখনো এই সালটা জানতে চায়, 1976 ইয়ারটা জানতে চায়, কখনো কখনো এই 3টে ওয়ার্ড জানতে চায়। ঘুরিয়ে ফিরিয়ে এই লাইনটা থেকে কোয়েশ্চেন আসেই। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে আমাদের প্রিএমবেল যে গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে ইউএসের সংবিধান থেকে বা কনস্টিটিউশন থেকে প্রিএমবেলের আইডিয়াটা গ্রহণ করা হয়েছে। আর অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এর ল্যাঙ্গুয়েজটা গ্রহণ করা হয়েছে। ওকে, এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে ইউএসের কনস্টিটিউশন থেকে মানে আমাদের প্রিএমবেলের আইডিয়াটা নেওয়া হয়েছে আর ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ওকে, এরপরে আমরা আমাদের প্রিএমবেলটা, এই যে হচ্ছে আমাদের প্রিএমবেল উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে পুরোটা আমরা প্রত্যেকটা বইয়ের প্রথমে এই জিনিসটা দেখতে পাই। এখান থেকে যেটা পড়ার হচ্ছে কয়েকটা ওয়ার্ডের মানে জানতে হবে আমাদের, কারণ এইগুলো থেকে কোয়েশ্চেন আসে। প্রথমত বলে রাখি, এই সোভারিজেন থেকে রিপাবলিক, এই ওয়ার্ডগুলো পরপর মনে রাখবে। পরীক্ষায় অনেক সময় সিরিয়ালি লিখতে দেয়, সোভারিজেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। ওকে, এটা পরপর মনে রাখলেই আমার মতে খুব উপকৃত হবে। আসি, আমরা ওয়ার্ডগুলোর মানে জানি। সোভারিজেন, সোভারিজেন মানে হচ্ছে সার্বভৌম, মানে যে ইন্টারন্যাশনাল, মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল, মানে যে কোনো পলিসির ক্ষেত্রে ভারত সার্বভৌম বা কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। ইন্টারন্যাশনাল ট্রেড হোক বা আমাদের দেশের মধ্যে কোনো ট্রেড হোক বা যে কোনো পলিসি হোক, ভারত নিজেই তার পলিসি গ্রহণ করতে পারে। ওকে, এটার মানে হচ্ছে সোভারিজেন। সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট কথাটার মানে হচ্ছে নো কনসেন্ট্রেশন অফ পাওয়ার অ্যান্ড মানি, মানে সারা দেশের যে সম্পদ আছে বা মানি আছে, সেটা কোনো নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট লোকের কাছে কনসেন্ট্রেট বা গচ্ছিত করা যাবে না, সবার মধ্যে সমানভাগে ভাগ করার চেষ্টা করতে হবে। এরপর আসি সেকুলার। সেকুলার কথাটার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, মানে ভারতীয় সংবিধান ভারতের কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রাধান্য দেয়নি, এখানে সমস্ত ধর্মকেই সমান চোখে দেখা হয়। ওকে, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক কথাটার মানে হচ্ছে আমরা আমাদের যে প্রতিনিধি আছে বা গণপ্রতিনিধি আছে তাকে ভোটের মাধ্যমে ইলেক্ট করব। আমরা যেসব ভোট দিই, ইলেকশন হয়, তারপরে আমাদের প্রতিনিধি মানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের এমএলএ, এমপি, এরা যে নির্বাচিত হয়, সেটা হচ্ছে ডেমোক্রেটিক যে কথাটার ফলাফল। আমাদের সংবিধানে এই ডেমোক্রেসি জিনিসটা আছে বলে আমরা এই ভোটটা দিতে পারি। এরপরে হচ্ছে রিপাবলিক। রিপাবলিক কথাটার মানে হচ্ছে রাজার ছেলে রাজা হবে বা মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এই জিনিসটা আমাদের নেই, মানে হেরিডিটারি জিনিসটা নেই। কোনো একজন লোক আজ প্রধানমন্ত্রী আছে, পরবর্তীকালে তার বংশধরেরাই যে প্রধানমন্ত্রী হবে সেটা কিন্তু নয়, যে যোগ্য তাকেই এই পদটা দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে রিপাবলিক জিনিস। ওকে, মানে জন্মগতভাবে কোনো অধিকার পাওয়া যাবে না। ওকে, এই ওয়ার্ডগুলো থেকে কোয়েশ্চেন আসে, তাই ওয়ার্ডগুলোর মানে
জানা দরকার। ওকে, এর পরবর্তীতে আসি যে সোর্সেস অফ কনস্টিটিউশন। জিনিসটা কি, আমাদের যখন কনস্টিটিউশন রচনা করা হয়েছিল প্রায় 2 বছর 11 মাস 17 দিন লেগেছিল। তা এই কনস্টিটিউশনটা যখন লেখা হয়েছিল বিভিন্ন দেশের কনস্টিটিউশন পর্যালোচনা করা হয়েছিল এবং তাদের ওই কনস্টিটিউশন থেকে কিছু কিছু আইডিয়া নেওয়া হয়েছে এবং আমাদের দেশের উপযুক্ত করে মডিফাই করা হয়েছে। সেরকমই আমরা সব থেকে 70% ওপরে আমরা নিয়েছি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই অ্যাক্টটা থেকে আমাদের সংবিধানের প্রায় 75%-এর কাছে প্রভিশন আমরা গ্রহণ করেছি। ওকে, কি কি গ্রহণ করেছি দেখা যাক। এখান থেকে আমরা গ্রহণ করেছি আমাদের ফেডারাল স্কিম, মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, করে গভর্নর, জুডিশিয়ারি সিস্টেম, পাবলিক সার্ভিস কমিশন, এমার্জেন্সি প্রভিশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেল, পুরো শাসন ব্যবস্থার বেশিরভাগ জিনিসটাই আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে গ্রহণ করেছি। এরপরে আসি হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি গ্রহণ করেছে? পার্লামেন্টারি সিস্টেম, লেজিসলেটিভ প্রসিডিওর বা আইন প্রণয়নের যেসব প্রসিডিওরগুলো, সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ মানে এক নাগরিকত্ব। আমাদের সারা ভারতবর্ষের একটাই নাগরিকত্ব, যে আমরা ভারতবাসী। সে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাই হই বা উড়িষ্যার বাসিন্দাই হই বা মহারাষ্ট্রের বাসিন্দাই হই, আমাদের একটাই নাগরিকত্ব দেওয়া হয়, যে আমরা ভারতবাসী। আর কোনো স্টেট সিটিজেনশিপ বলে এখানে কিছু হয় না। তারপরে ক্যাবিনেট সিস্টেম, রিট, তারপরে পার্লামেন্টারি প্রিভিলেজ, বাইক্যামেরালিজম, মানে আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট আছে সেইগুলো নিয়েছি আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এরপরে আসি যে ইউএস কনস্টিটিউশন বা ইউনাইটেড স্টেটসের কনস্টিটিউশন থেকে। সেখান থেকে আমরা কি নিয়েছি? ফান্ডামেন্টাল রাইট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনে বারবার আসে। ফান্ডামেন্টাল রাইট আমরা কাদের কনস্টিটিউশন থেকে গ্রহণ করেছি। তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, মানে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, মানে আমাদের যে বিচার ব্যবস্থা তার ইন্ডিপেন্ডেন্সি, মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এরা কোনো পার্টির ওপর ডিপেন্ড করবে না, এরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা কেসের বিচার করবে। ওই জন্য দেখবে সরকারের বিরুদ্ধেও যে কেসগুলো ওঠে, অনেক সময় কোনো একজন নাগরিক যদি সরকারের কাছ থেকে প্রতারিত হয় তখন সে কোর্টে গিয়ে তার নালিশ জানায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সরকার পক্ষ হেরে যায় এবং নাগরিক জিতে যায়। এই ইন্ডিপেন্ডেন্সনেস অফ আমাদের এই যে শাসন ব্যবস্থা বা স্বাধীনভাবে যে এই বিচার সিস্টেমটা কাজ করে, এই জন্যই এই ঘটনাগুলো ঘটে। তারপরে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট যদি কখনো অসাংবিধানিক কোনো কাজের সাথে জড়িয়ে পড়ে তাকে ওই পদ থেকে সরানোর পদ্ধতিটার নাম হচ্ছে ইমপিচমেন্ট। তো এই ইমপিচমেন্ট প্রসিডিওর আমরা গ্রহণ করেছি ইউএস কনস্টিটিউশন থেকে। রিমুভাল অফ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ বা পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, এইগুলো ইউএস কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি। এরপরে আসি আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন। এখান থেকে মেইন যে কোয়েশ্চেনটা আসে, চোখ বুঝিয়ে মুখস্থ করে রাখবে, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এইটা প্রচণ্ড পরিমাণে পরীক্ষায় আসে যে ডিপিএসপি আমরা কোন কনস্টিটিউশন থেকে নিয়েছি। ওকে, এরপরে আসে নমিনেশন অফ মেম্বার্স ইন রাজ্যসভা, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, এগুলোও ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কানাডিয়ান কনস্টিটিউশন। এখান থেকে কি নিয়েছি কানাডার কনস্টিটিউশন থেকে? যে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে কিন্তু তারা প্রত্যেকে সেন্টারের ওপর একটা ডিপেন্ডেন্সি থাকবে। ওকে, মানে এমন নয় যে যখন খুশি বেরিয়ে গেলাম, যখন খুশি যুক্তরাষ্ট্রের মধ্যে ঢুকলাম, এরকম ব্যাপারটা কিন্তু আমাদের সংবিধানে নেই, কারণ প্রত্যেকেই সেন্টারের ওপর ডিপেন্ডেন্ট। ওকে, এরপর গভর্নর অফ দ্য সেন্টার অ্যান্ড অ্যাডভাইসারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, এইগুলো নিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট, এই জিনিসগুলো কানাডিয়ান কনস্টিটিউশন থেকে গ্রহণ করা। এরপরে আসি হচ্ছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। কনকারেন্ট লিস্ট, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর কি, আর একটা আমি বলেছিলাম যে প্রিএমবেলের ভাষা যেটা বা ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা নিয়েছি আমরা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। এরপর আসি হচ্ছে জার্মানির কনস্টিটিউশন। এটা কি?
জার্মানির কনস্টিটিউশন থেকে যে জিনিসটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। যখন আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয় বা কোনো এমার্জেন্সি যখন জারি করা হয়, তখন ফান্ডামেন্টাল রাইটগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়। যেমন ধরো এখনই আমাদের সারা দেশে এই কোভিড-19 জন্য হেলথ এমার্জেন্সি জারি করা হয়েছে। তো দেখবে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট একটা আছে যে আমরা আমাদের দেশের যে কোনো জায়গায় যেতে পারি বা ব্যবসা বাণিজ্য যা খুশি করতে পারি, কিন্তু সেইগুলোকে এখন সরকার লকডাউনের মাধ্যমে বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু হেলথ এমার্জেন্সি বা এমার্জেন্সি প্রভিশনটার এই যে সাসপেনশন করে দেওয়া হয়েছে কোনো একটা বিশেষ কারণের জন্য, তখন ফান্ডামেন্টাল রাইটগুলো যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমার্জেন্সির জন্য, এই জিনিসটাই নেওয়া হয়েছিল জার্মানির কনস্টিটিউশন থেকে। ওকে, এরপরে আসি হচ্ছে ফ্রেঞ্চ কনস্টিটিউশন। এটা কি? রিপাবলিক আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিএমবেল। মানে প্রিএমবেলের যেই ভাষাগুলো আছে না, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, তারপরে রিপাবলিক, এই সব ভাষাগুলো নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। এরপর আসছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। এইটা খুব ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্ট, এই জিনিসটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, জাপানিজ কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে? যে প্রসিডিওর এস্টাবলিশমেন্ট বাই ল। আর রাশিয়ার কনস্টিটিউশন, ইউএসএসআর এর কনস্টিটিউশন থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছিল? আমেরিকান কনস্টিটিউশন থেকে। আর ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হচ্ছে রাশিয়ান কনস্টিটিউশন থেকে, এটা একটু খেয়াল রাখবে। আর 5 ইয়ার প্ল্যান, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা নেওয়া হয়েছে রাশিয়ান কনস্টিটিউশন থেকে। ওকে, এই ছিল মোটামুটি সোর্সেস অ্যান্ড কনস্টিটিউশন। আজকে আমাদের চ্যাপ্টার এইটুকুই থাকবে। এর পরবর্তী পার্ট থেকে আমরা স্টার্ট করব আমাদের প্রত্যেকটা পার্ট এবং আর্টিকেল ধরে ধরে আমাদের কনস্টিটিউশনে কি আছে আমরা ডিটেলে জানব। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আজকের ক্লাস কেমন লাগলো, এবং যে জায়গায় বুঝতে পারবে না অবশ্যই আমাকে জানাবে। আর চ্যানেল ভালো লাগলে, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।